আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে প্রেগনেন্ট মায়েদের যে সোনোগ্রাফি রিপোর্ট থাকে এই রিপোর্টে কি কি লেখা আছে দেখুন। এখানে বিভিন্ন ধরনের লেখাগুলো আছে। এই লেখাগুলোর অর্থ কি, বাচ্চা কি পজিশনে আছে, কি অবস্থায় আছে, সমস্ত কিছু নর্মাল আছে কিনা, এই সব বিষয়গুলো কিন্তু এই রিপোর্টে লেখা থাকে। আর এই বিষয়গুলো আমি আপনাদের সামনে আজকে সহজ বাংলা ভাষায় তুলে ধরব। আমাদের যাদের বাড়িতেই প্রেগনেন্ট মায়েরা আছে তারা সোনোগ্রাফি করানোর পর রিপোর্টটাতে কি আছে জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন, এবং তার জন্য আমরা অবশ্যই ডাক্তার বা চিকিৎসকের কাছে গিয়ে থাকি। এটা অত্যন্ত জরুরি। তাছাড়াও আপনারা যদি আজকে আমার এই ভিডিওটা দেখেন তাহলে অনায়াসে রিপোর্টে কি লেখা আছে সেগুলো সম্পর্কে নিজেরাই জানতে পারবেন। আপনি ভিডিওটা দেখেন, দেখার পর ভিডিওটা শেষে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই জিনিসগুলো আমি আপনাদের সামনে একেবারে সরল সহজ ভাষায় তুলে ধরেছি। প্রথমে এখানে দেখুন লেখা আছে আলট্রাসোনোগ্রাফি অফ ফিটাল প্রোফাইল। যে কোনো প্রেগনেন্ট মায়েদের যে সোনোগ্রাফি রিপোর্ট সেটাতে এই কথাটা কমন লেখা থাকবে, আলট্রাসোনোগ্রাফি অফ ফিটাল প্রোফাইল। ফিটাল এর অর্থ হচ্ছে মায়েদের গর্ভে যে বাচ্চা থাকে গর্ভ অবস্থায় সেটাকে ফিটাল বলা হয়, আর প্রোফাইল হলো ওই বাচ্চাটার বিভিন্ন ধরনের সাইড থেকে ছবি নেওয়াটাকে বলা হয়। তারপরে লাইনটাতে দেখুন এখানে লেখা আছে সিঙ্গেল লাইফ ইন্ট্রাইউটেরাইন প্রেগনেন্সি ইজ সিন। এখানে সিঙ্গেল লাইফ লেখা আছে, এটার অর্থ হলো গর্ভ অবস্থায় একটা বাচ্চা আছে। যদি ডাবল বাচ্চা থাকে সেক্ষেত্রে সিঙ্গেলের জায়গায় এখানে টুইন লেখা থাকবে। লাইভ অর্থ বাচ্চাটা জীবিত আছে। ইন্ট্রাইউটেরাইন প্রেগনেন্সি ইজ সিন অর্থাৎ সিঙ্গেল একটা বাচ্চা এখানে প্রেগনেন্সি অবস্থায় জীবিত অবস্থায় দেখা গিয়েছে। ইন সেপালিক প্রেজেন্টেশন এট দ্য টাইম অফ ইউএসজি এক্সামিনেশন। এখানে দেখুন সেপালিক লেখাটার নিচে একটা একটা এই দেখুন এটা দাগ দেওয়া আছে। সেপালিকটা কিন্তু অত্যন্ত জরুরি এই প্রেগনেন্সির টাইমে, আপনাদের সকলেরই জানা। এখানে দেখুন সেপালিক প্রেজেন্টেশন লেখা আছে। গর্ভাবস্থায় বাচ্চা মায়ের পেটে যখন থাকে সেটা চারটা প্রেজেন্টেশন বা চারটা অবস্থায় থাকে। প্রথমত হলো সেপালিক, তারপর হলো ব্রিজ, তারপরও হলো অবলিক, তারপরও হলো ট্রান্সভার্স। সেপালিক প্রেজেন্টেশন হলো বাচ্চার মাথা বা হেডটা থাকবে নিচের দিকে আর বাটাকটা থাকবে উপরের দিকে এইভাবে। তো বাচ্চার যখন মাথাটা নিচের দিকে থাকে সেই ক্ষেত্রে এই যে সেপালিক প্রেজেন্টেশন এটাকে নর্মাল ডেলিভারির জন্য একেবারে উপযুক্ত বলা হয়ে থাকে। কারণ বাচ্চার শরীরের সবথেকে বড় অংশ হলো হেড বা মাথা। যখন মাথাটা নর্মাল ডেলিভারির সময় প্রথমে বেরিয়ে যায় শরীরের বাকি অংশটুকু ইজিলি বেরিয়ে যায়। তাই বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার জন্য সেপালিক প্রেজেন্টেশনটাকেই সর্বোত্তম প্রেজেন্টেশন মানা হয়ে থাকে। তারপর হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন। ব্রিজ প্রেজেন্টেশনে কিন্তু যে প্রেজেন্টেশনে সেপালিকে থাকে অর্থাৎ বাচ্চার মাথাটা সেপালিক প্রেজেন্টেশনে যেমন নিচের দিকে থাকে আর বাটাকটা উপরের দিকে থাকে, ব্রিজ প্রেজেন্টেশনে তার ঠিক উল্টো হয়ে থাকে। অর্থাৎ বাচ্চার হেড বা মাথাটা থাকবে উপরের দিকে আর বাচ্চার বাটাকটা থাকবে নিচের দিকে। এই ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারির জন্য একটু দুশ্চিন্তার ব্যাপার হয়ে থাকে বা নর্মাল ডেলিভারির চান্স অনেক কম থাকে। কারণ বাচ্চার শরীরের সবথেকে বড় অংশ হলো হেড বা মাথা। যদি বাচ্চার নর্মাল ডেলিভারির সময় বাটাকটা আগে বেরিয়ে যায় এবং হেড বা মাথাটা আটকে যায় ডেলিভারির সময়, সেক্ষেত্রে কিন্তু অনেক বিপদ বা অসুবিধা বা প্রবলেম হতে পারে। তাই ব্রিজ প্রেজেন্টেশনে নর্মাল ডেলিভারির যে চান্স বা আশঙ্কা সেটা অনেক কম থাকে। তারপর হলো অবলিক। অবলিকে বাচ্চার তির্যক বা তেসরাভাবে থাকে। আর হলো ট্রান্সভার্স। ট্রান্সভার্সে বাচ্চা মাঝখান জায়গাটায় সমান্তরালভাবে থাকে। অবলিক আর ট্রান্সভার্স পজিশনে যদি বাচ্চা থাকে তাহলে সেই ক্ষেত্রে নর্মাল ডেলিভারির কোনো চান্স থাকে না। ওই ক্ষেত্রে সি সেকশন বা সিজারিয়ানের প্রয়োজন হয়। তাহলে যদি বাচ্চার প্রেজেন্টেশন যে সময় ডেলিভারি হবে তার ঠিক আগ মুহূর্তে বা
2 to 3 উইকস আগেও সেপালিক প্রেজেন্টেশনে থাকে, সেটা নর্মাল ডেলিভারির জন্য সবথেকে উপযুক্ত এবং নর্মাল ডেলিভারির চান্স থাকে। তারপর এখানে দেখুন প্লাসেন্টা লেখা আছে, এটার বাংলা হলো গর্ভফুল। এখানে লেখা আছে প্লাসেন্টা ইজ ফান্ডো এন্টেরিয়র গ্রেড 3 ইন ম্যাচুরিটি। প্লাসেন্টাটা কিন্তু 4টা পজিশনে থাকে, এন্টেরিয়র সামনের দিক, পোস্টেরিয়র পিছনের দিক, ফান্ডাল উপরের এই যে দিকটা এটাকে ফান্ডাল, আর নিচের যে দিকটা এটাকে বলা হয় লো লাইং। তো বাচ্চার যে প্লাসেন্টা বা গর্ভফুল সেটা যদি এন্টেরিয়র বা পোস্টেরিয়র বা ফান্ডাল অবস্থায় থাকে তাহলে সম্পূর্ণ নিরাপদ মানা হয়। কিন্তু যদি লো লাইং থাকে বা নিচের দিকে থাকে, যেটাকে প্লাসেন্টা প্রিভিও বলা হয়, এই জায়গায় থাকলে কিন্তু সেটা রিস্কি হয় বাচ্চাদের জন্য। এবার আমরা জানবো এই রিপোর্টটাতে এখানে লেখা আছে প্লাসেন্টা ইজ ফান্ডো এন্টেরিয়র গ্রেড 3 ইন ম্যাচুরিটি। ফান্ডো এন্টেরিয়র, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমি তো আপনাদের বলেছি 4টা পজিশনে থাকে, উপরের দিকটাকে ফান্ডাল, সামনের দিকটাকে বলা হয় এন্টেরিয়র, পিছনের দিকটাকে বলা হয় পোস্টেরিয়র, আর নিচের দিকটাকে বলা হয় লো লাইন। তাহলে তো এখানে ফান্ডো এন্টেরিয়র লেখা আছে, এটার অর্থ কি? এটার অর্থ হলো যে বাচ্চার যে প্লাসেন্টা বা গর্ভফুল সেটা উপরের দিকে এবং এন্টেরিয়র সামনের দিকে আছে। ফান্ডো অর্থ উপরের দিকে আর এন্টেরিয়র অর্থাৎ উপরের দিকে সামনের দিকে আছে, তাই এখানে ফান্ডো এন্টেরিয়র বলা হয়েছে। এবারে প্লাসেন্টাটা কি কাজ করে? প্লাসেন্টা বা গর্ভফুলটা মা এবং বাচ্চা দুটোকে গর্ভের ভিতরে যে জড়িয়ে রাখা বা কানেকশন করে রাখা সেটা করে, এবং বাচ্চা যে সমস্ত নিউট্রিশন পেয়ে থাকে সেগুলো সব এই প্লাসেন্টা বা গর্ভফুল থেকে পেয়ে থাকে। তারপর দেখুন ঠিক তার নিচে লেখা আছে নো রিট্রো প্লাসেন্টাল কালেকশন ইজ নোটেড। রিট্রো প্লাসেন্টাল, এটার অর্থ কি? রিট্রো প্লাসেন্টাল অর্থ হলো প্লাসেন্টা বা গর্ভফুলের যে পিছনের দিক সেটাকে বলা হয় রিট্রো প্লাসেন্টা। আর কালেকশন হলো কোনো ধরনের রক্ত, তরল বা জমাট জাতীয় কোনো পদার্থ আছে কিনা। এখানে দেখুন নো রিট্রো প্লাসেন্টাল কালেকশন ইজ নোটেড। এর অর্থ হলো রিট্রো প্লাসেন্টাল হলো প্লাসেন্টা বা গর্ভফুলের পিছনের দিক, আর কালেকশনের অর্থ হলো রক্ত বা তরল বা জমাট জাতীয় কোনো পদার্থ প্লাসেন্টার পিছনের দিকে নেই, তার মানে এটা ভালো বা সঠিক, মানে এটা মায়ের জন্য এবং বাচ্চার জন্য দুটোর জন্যই খুবই ভালো। তারপর এখানে দেখুন ইন্টারনাল অস লেখা আছে, এটা ক্লোজ। ইন্টারনাল অস হলো, অসের অর্থ হলো বাচ্চা গর্ভাবস্থার পর যখন ডেলিভারির সময় হয় অর্থাৎ নর্মাল ডেলিভারি হওয়ার সময় বাচ্চা জলের যে থলি থাকে সেখান থেকে বেরিয়ে আসার জন্য যে মুখটা খুলে সেটাকে অস বলা হয়। এখনো এই বাচ্চাটার ডেলিভারির সময় হয়নি, তাই এখানে এটা ক্লোজ আছে। দেখুন এটা যখন ডেলিভারির সময় হবে তখন এটা ওপেন হবে, এটা এখন ক্লোজ আছে, এর অর্থ হলো এটা রিপোর্টটা ভালো। তারপর দেখুন এখানে লেখা আছে এডিকুয়েট ভলিউম অফ অ্যামনিওটিক ফ্লুইড ইজ প্রেজেন্ট AFI 12.92 cm। বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন জলের একটা থলিতে থাকে, যে জলের থলিটা বাচ্চাকে বাইরের কোনো ধরনের আঘাত বা প্রেসার থেকে রক্ষা করে থাকে। এই যে জলগুলো এগুলোকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড বা লিকারও বলা হয়ে থাকে। এখানে লেখা আছে এডিকুয়েট ভলিউম অফ অ্যামনিওটিক ফ্লুইড ইজ প্রেজেন্ট, অর্থাৎ এই যে অ্যামনিওটিক ফ্লুইড বা জলগুলো সেগুলো এডিকুয়েট ভলিউম বা পর্যাপ্ত পরিমাণে আছে, যেটা একটা ভালো লক্ষণ। তারপর হলো নর্মাল ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি সিন, অর্থাৎ বাচ্চার যে হৃদস্পন্দন, কার্ডিয়াক হলো হৃদস্পন্দন, সেটা নর্মাল আছে। এখানে দেখুন পাশে লেখা আছে FHR, এর অর্থ হলো ফিটাল হার্ট রেট 129 বিটস পার মিনিট রেগুলার, অর্থাৎ ফিটাল হার্ট রেটটা 129 বিটস পার মিনিটে আছে এবং রেগুলার করছে। বাচ্চার যে ফিটাল হার্ট রেট অর্থাৎ গর্ভাবস্থায় বাচ্চার যে হৃদস্পন্দন সেটা নর্মাল হলো 120 থেকে 160 পর্যন্ত, এখানে 129 আছে, তার মানে এটা পর্যাপ্ত পরিমাণে আছে বা নর্মাল আছে। তারপর হলো
ফিটাল হেড এজ স্পাইন ইজ নর্মাল, অর্থাৎ বাচ্চার মাথা ও মেরুদণ্ডটা সেটাও নর্মাল আছে। এরপর এখানে দেখুন ফিটাল প্যারামিটার্স, এর নিচে লেখা আছে এলএমপি। এলএমপিটা আপনাদের সকলের জানা অত্যন্ত প্রয়োজন। আপনারা যখন প্রেগনেন্ট হবেন তার আগের লাস্ট যে পিরিয়ডের বা মাসিকের ডেট থাকবে সেটাকে বলা হয় এলএমপি। এই এলএমপিতে আপনার যে 9 মাসের গর্ভ অবস্থা সে পুরো সময়টাকে কাউন্ট বা গুণে থাকে। তাই এই ডেটটা সঠিকভাবে সকলেরই জানা প্রয়োজন। ধরুন আপনি এখন প্রেগনেন্ট হয়েছেন এবং লাস্ট আপনার যে পিরিয়ড বা মাসিক সেটা জানুয়ারির 5 তারিখে হয়েছে, তাহলে আপনার এলএমপিটা হবে জানুয়ারির 5 তারিখে। এরপরে দেখুন জিএ বাই এলএমপি, অর্থাৎ জেস্টেশনাল এজ। আপনার যে এলএমপি লাস্ট মেনসুরাল পিরিয়ডের ডেট সেটা অনুযায়ী বাচ্চার বয়সটা গর্ভ অবস্থায় কত হওয়া প্রয়োজন সেটা লেখা আছে 36 উইকস 2 ডেজ। এটা কিন্তু এলএমপির সাথে কাউন্ট করে লেখা হয়ে থাকে। তারপর এখানে দেখুন ইডিটি বাই এলএমপি, অর্থাৎ এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বাই এলএমপি। আপনি যে পিরিয়ডের ডেটটা বলেছেন লাস্ট সেটা অনুযায়ী আপনার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি কখন হবে সেটাও এখানে লেখা আছে 22/5/2025। এরপর এখানে দেখুন ফিটাল প্যারামিটার লেখা আছে, এটাতে বাচ্চার শরীরের যে বিভিন্ন পার্টগুলো সেগুলো লেখা হয়ে থাকে, কোনগুলো কত আছে যে সেগুলো সোনোগ্রাফির সময় মেজার করে এখানে লিখে দেওয়া হয়ে থাকে। তো দেখুন প্রথমে আছে বিপিডি, অর্থাৎ বাইপ্যারাইটাল ডায়ামিটার। বাচ্চার যে মাথার হাড্ডি থাকে সেটা একদিক থেকে অপর দিক পর্যন্ত যে দূরত্ব সেটা পরিমাপ করা হয়। এটা পরিমাপের কারণ হলো বাচ্চার যে মাথার সাইজ সেটা যদি বড় হয়ে যায় এবং মায়ের যে পেলভিসের সাইজ, অর্থাৎ যদি বাচ্চার নর্মাল ডেলিভারি হয় সেই ক্ষেত্রে বাচ্চার মায়ের যে পেলভিসের সাইজ সেটা যদি বাচ্চার মাথার তুলনায় ছোট থাকে সেই ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারির সম্ভাবনা থাকে না। তাই এখানে বিপিডিটা দেখা হয়ে থাকে। তারপর হলো অ্যাপেল ফিমেল লেংথ, অর্থাৎ বাচ্চার থাই বোন বা উরুর যে হাড্ডি সেটাকে পরিমাপ করা হয়, সেটাকেই বলা হয় ফিমেল লেংথ। তারপর দেখুন এসি। এসি হলো অ্যাবডোমিনাল সারকামফারেন্স, অর্থাৎ বাচ্চার যে পেটের পরিমাপ সেটা করা হয়ে থাকে। এটার মাধ্যমে বাচ্চার কোনো ধরনের অ্যাসাইটিস বা পেটের কোনো সমস্যা আছে কিনা সেটা দেখা হয়ে থাকে। এরপর হলো এইচসি। এইচসি হলো হেড সারকামফারেন্স, অর্থাৎ বাচ্চার মাথার যে চারিদিকের পরিমাপ সেটা করা হয়ে থাকে এইচসি এটার মাধ্যমে। তো হেড সারকামফারেন্সটা দেখা হয় কারণ বাচ্চার মাথা যদি বেশি বড় হয় সেক্ষেত্রে হাইড্রোসেফালাস বা অন্য কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটা জানার জন্য। তারপর এখানে দেখুন ইএফডব্লিউ, এস্টিমেটেড ফিটাল ওয়েট। বাচ্চার যে ওজন সেটা কত আছে, যেদিন এই সোনোগ্রাফিটা করানো হয়েছে ওই দিন বাচ্চার ওজনটা কত আছে সেটা দেখা হয়েছে। ইএফডব্লিউ, এফ অর্থ ফিটাল, ডব্লিউ অর্থ ওয়েট। এখানে দেখুন 2685 গ্রাম আর ব্র্যাকেটে দেওয়া আছে ±15%, অর্থাৎ 15%। যে ওজনটা দেওয়া হয়েছে সেটা থেকে 15% যোগ হতে পারে, আবার 15% বিয়োগ বা মাইনাসও হতে পারে। এরপর হচ্ছে ইজিএ, এস্টিমেটেড জেস্টেশনাল এজ। এখানে দেখুন একটা জেস্টেশনাল এজ আমরা দেখিয়েছিলাম যেটা এলএমপি অনুসারে দেওয়া হয়, যেটা আপনি ডেটটা বলেছিলেন। আরেকটা সোনোগ্রাফি যে রিপোর্টগুলো বা ফাইন্ডিংসগুলো পায় সেটা অনুযায়ী দেওয়া হয়। সোনোগ্রাফি রিপোর্ট অনুযায়ী বাচ্চাটার বয়স হলো 35 উইকস 1 ডেজ। আর এখানে দেখুন জিএ অর্থাৎ জেস্টেশনাল এজটা এলএমপি অনুযায়ী হলো 36 উইকস 2 ডেজ। 7 থেকে 10 দিন বা 15 দিন একটু এদিক সেদিক হয়ে যায়, কারণ অনেক সময় মায়েরাও নিজেদের যে এলএমপি সেটা বলতে ভুল করে। তাই এই ক্ষেত্রে মনে রাখবেন আপনাদের এলএমপি ডেটটা অবশ্যই একটা ডায়েরিতে বা ক্যালেন্ডারে লিখে রাখবেন। এরপর হলো ইডিটি, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। সোনোগ্রাফি যে ফাইন্ডিংস পেয়েছে সোনোগ্রাফিটা করার পর সেটার উপর নির্ভর করে একটা ডেলিভারি ডেট দিয়ে থাকে। এটাতে কিন্তু ডেলিভারি হবে এমন কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এটা হতে পারে। এর থেকে 15 দিন আগেও হতে পারে, 15 দিন পরেও হতে পারে। এই যে ডেট এটা দেওয়া হয়েছে 30/5/2025। তারপর এখানে দেখুন সর্বশেষে দেওয়া হয়েছে ইমপ্রেশন। এটার অর্থ হলো পুরো এই যে সোনোগ্রাফিতে আমরা বিভিন্ন কিছু পড়ে নিলাম, জেনে নিলাম,
এই সমস্ত কিছু জানার পর টোটাল যে মেন প্রয়োজনীয় জিনিসটা সেটা ইমপ্রেশনের মধ্যে তুলে ধরা হয় বা রিপোর্টে দেওয়া হয়। এখানে ইমপ্রেশনে লেখা হয়েছে আলট্রাসোনোগ্রাফি অফ গ্রেভিডা ইউটেরাস রিভেলস কি পেয়েছে। Single intrauterine pregnancy of 35 weeks 1 day in cephalic presentation with normal fetal cardiac activity। এর অর্থ হলো সিঙ্গেল ইন্ট্রাইউটেরাইন প্রেগনেন্সিতে 35 সপ্তাহ একদিন সেফালিক প্রেজেন্টেশন, অর্থাৎ বাচ্চাটা মাথাটা নিচের দিকে আছে এবং যে হার্ট রেট সেটাও নর্মাল আছে, অ্যাক্টিভিটিও নর্মাল আছে। এটা হলো টোটাল রিপোর্টটা এখানে দেওয়া হয়েছে। আমার এই ভিডিওটা সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে এসএমএস করতে পারেন। আর আপনাদের একটা কথায় মাথায় রাখতে হবে, যখনই আপনারা প্রেগনেন্সির সময়ে সোনোগ্রাফি করাবেন, নিজেরা যদি রিপোর্ট বুঝতেও পারেন তারপরও যত তাড়াতাড়ি সম্ভব অতি শীঘ্রই যে চিকিৎসককে আপনারা দেখান না কেন ওই চিকিৎসকের কাছে গিয়ে রিপোর্টটাকে দেখাতে হবে। কারণ যদি আপনি সোনোগ্রাফি রিপোর্টটা না দেখিয়ে নিজেই ঘরে বসে থাকেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে এবং বিপদ ডেকে আনতে পারে। তাই মাথায় রাখবেন, যখনই সোনোগ্রাফি করাবেন তখন যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের কাছে গিয়ে রিপোর্টটা দেখাতে হবে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।